হ্যালো, ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সাম। আজকে আমরা লীলা রায়ের আরআরবি এনটিপিসি বইয়ের প্র্যাকটিস সেট 14 ম্যাথের সেকশনটা করব। তো যারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর প্রত্যেকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে দেওয়া আছে। আর এই এই যে বই, লীলা রায়ের বই, এই বইয়ের কিন্তু আমি জিকে পোর্শন অলরেডি কমপ্লিট করে দিয়েছি, যার লিঙ্ক ডেসক্রিপশনে এবং কমেন্ট সেকশনে আমি দিয়ে রাখবো। আর এর রিজনিং পোর্শনও কিন্তু আমি আপলোড করছি ধীরে ধীরে। তো চলো আজকে আমরা 14 নম্বর সেট তার ম্যাথের সেকশনটা করব। 3 কোশ্চেনে বলছে, একটি নির্বাচন ক্ষেত্রে 25% ভোটার ভোটদানে বিরত ছিলেন। যারা ভোট দিয়েছিলেন তাদের মধ্যে 2% ভোট বাতিল হয়। গ্রাহ্য ভোটের 75% ভোট পেয়ে যিনি নির্বাচিত হয়েছেন তিনি যদি 9261 ভোট পেয়ে থাকেন তবে মোট ভোটার কত? তো এখানে আমি ধরে নিলাম, ধরি মোট ভোটার, এটা হচ্ছে এক্স। তো এক্স এর এখানে বলে দেওয়া আছে 25% টোটাল ভোট পড়িনি, তাহলে 75% ভোট পড়েছে। তাহলে এখানে টোটালের থেকে আমি 75% বের করে নিলাম। এবার তারপরে বলছে যে 2% এই টোটাল, মানে যেটা হচ্ছে ভোট পড়েছে তার আবার 2% ভোট বাতিল হয়ে গিয়েছে। তাহলে কত পার্সেন্ট ভোট বাতিল হয়নি, মানে সঠিক ভোট যেটা হচ্ছে 98%। এটা করলাম। ইন্টু ইন্টু যদি আমি এখানে দেখি যেটা টোটাল যে বৈধ ভোট তার 75% যদি করি, তাহলে যে নির্বাচিত হয়েছেন তার ভোটের পরিমাণটা আমরা পেয়ে যাব। তা সেটা বলে দেওয়া আছে কত, 9261 বলে দেওয়া আছে এখানে। ঠিক আছে, তাহলে এবার কাটাকুটি করো। 25 দিয়ে কাটলে এটা 3, 25 দিয়ে কাটলে এটা 4 আসলো, 25 দিয়ে কাটলে এখানে 3 আসলো, এখানে 4 আসলো। 2 দিয়ে কাটলে এখানে 49, আর 2 দিয়ে কাটলে এটা 50। ঠিক আছে, এবার ধরো 3 দিয়ে এটাকে কাটলাম, তাহলে 3 তিরিককে 9, তারপরে দুটো সংখ্যা নামছে বলে 0 আসলো, তারপরে 3 অষ্টা 24, 3 সাতা 21। এবার দেখো 49 দিয়ে যদি এটাকে কাটো, 3087, এটাকে যদি 49 দিয়ে কাটি তাহলে প্রথমে 6 দিয়ে যাচ্ছে, 4 ছক 24 মানে 240, আর 6 নং 54। ঠিক আছে, তাহলে এখানে 294, এখান থেকে বিয়োগ করলে আসছে কত, এখান থেকে আসবে হচ্ছে 14 আসলো, 7 নিচে নেমে গেল। এবারে 3 দিয়ে গুণ করো, দেখো চলে আসছে 3 3 4 12 আর 3 নং 27, মানে 120 প্লাস 27 মানে 147। তাহলে এখানে 49 দিয়ে কাটলে এটা 63 চলে আসলো। ঠিক আছে, এটা মুছে দিই। তাহলে আমরা এখানে লিখতে পারবো কি, আচ্ছা 3 দিয়ে এটাকে কাটলে আবার কি আসবে, এটা আসবে 21। তাহলে দেখো এক্স ইকুয়ালস টু, আমি ঠিক করে লিখছি, এখানে হচ্ছে 21 এসছে, এই জায়গাটা 21 ইন্টু 4 ইন্টু 50 ইন্টু 4। তাহলে এখান থেকে যদি গুণ করো এটা কি আসবে, এটা গুণ করলে আসছে হচ্ছে 84 ইন্টু এখানে 200। ঠিক আছে, তো এবার যদি গুণ করো 0 0, এটা হচ্ছে 160 আর 8 মানে 168, মানে 16,800 আসলো। ঠিক আছে, তাহলে টোটাল ভোটার কত, তাহলে 16,800 জন। এর আগের অপশন সঠিক। নেক্সট 6 কোশ্চেনে বলছে যে এ থেকে বি স্থানে যাবার সময় একটি গাড়ির গতিবেগ যদি 60 কিমি পার আওয়ার, বি থেকে এতে ফিরে আসার সময় গাড়ির গতিবেগ 40 কিমি পার আওয়ার হয়, মোট যাত্রাপথে গাড়িটির গড় গতিবেগ কত? তার মানে সূত্র জানা আছে আমাদের, সেটা হচ্ছে ধরো এ থেকে বি বিন্দুতে যাচ্ছে, তো যাওয়ার সময় হচ্ছে এখানে 60 কিমি পার আওয়ার বলে দেওয়া আছে, আর আসার সময় বলেছে হচ্ছে 40 কিমি পার আওয়ার। তো আমাদের সূত্রটা হচ্ছে গড় বেগ ইকুয়ালস টু 2 ইন্টু V1 ইন্টু V2 বাই V1 প্লাস V2। তাহলে যাওয়ার সময় ধরো V1 এটাকে ধরলাম, এটা ধরো V1 ধরলাম, আর এটা হচ্ছে V2। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি এবারে মানটা বসাই, 60, 2 ইন্টু 60 ইন্টু 40 বাই 60 প্লাস 40 মানে 100। তাহলে এই দুটো শূন্য দিয়ে আমি দুটো শূন্য কেটে দিলাম, তাহলে 12 ইন্টু 4 মানে 48 কিমি পার আওয়ার। বি দাগের অপশন সঠিক। নেক্সট 10 কোশ্চেনে বলছে, একটি বৃত্তাকার মাঠের পরিধি ও ব্যাসার্ধের পার্থক্য 30 সেমি হলে বৃত্তের ব্যাসার্ধ কত? তো একটা বৃত্তাকার মাঠের পরিধি আমাদের কি জানা আছে, পরিধি আমরা জানি হচ্ছে 2πr, মানে যদি ব্যাসার্ধ আর হয়। ঠিক আছে, আর এখানে বলেছে ব্যাস, পরিধি আর ব্যাস, তাহলে ব্যাস কত হয়, ব্যাসার্ধের দ্বিগুণ হয়, ব্যাস হচ্ছে তাহলে 2 ইন্টু আর হয়। তাহলে বলেছে 2πr মাইনাস 2r কত বলে দিয়েছে, 30 সেমি বলে দিয়েছে। ঠিক আছে, তাহলে এখান থেকে 2r কমন নিয়ে নিলাম,
তাহলে এখানে পাইটাকে আমি ভেঙে লিখছি 22/7 মাইনাস 1, তাহলে এখানে 30, তাহলে 2 দিয়ে এটাকে কাটলে এটা 15 চলে আসলো, ঠিক আছে। তাহলে আর ইকুয়ালস টু এখানে এটা 15, আর এটাকে যদি আমি লসাগু করি তাহলে 7 আসবে, 7টা উপরে চলে আসলো কারণ আমি এই সমানে এই সাইডে নিয়ে আসছি 7, আর 22 মাইনাস 7 করলে কত হবে, 22 মাইনাস 7 মানে এখানে আসবে হচ্ছে 13, তাই তো নাকি, না সরি 15 আসলো, ঠিক আছে। তাহলে নিচে 15, তাহলে 15 কেটে গেলে এখানে 7 সেমি, তাহলে বি দাগের অপশন সঠিক। নেক্সট 11 দাগের কোশ্চেনে বলছে একটি রম্বসের একটি কর্ণের দৈর্ঘ্য অপর কর্ণের দৈর্ঘ্যের অর্ধেক, রম্বসটির বাহুর দৈর্ঘ্য 20 সেমি হলে রম্বসটির ক্ষেত্রফল কত। তো আমরা জানি রম্বসের কিন্তু 4টে বাহুই সমান হয়, ঠিক আছে। তো এখানেও এ এ এ, আর কর্ণ ধরো একটা D1 যদি হয় অপরটা তাহলে D2 হবে। তো আমরা কর্ণ ধরে নিচ্ছি, ধরি D1 ধরো x হলে অপর D2 কত হবে, 2x হবে, কারণ একটার থেকে আরেকটা অর্ধেক হবে, ঠিক আছে। তো আমি এটা ধরে নিলাম। এবারে আমাদের সূত্রটা কি, a ইকুয়ালস টু 1/2 রুট ওভার D1 স্কোয়ার প্লাস D2 স্কোয়ার, এটা হচ্ছে সূত্র। তাহলে এ মানে এখানে আমাদের কত বলে দেওয়া আছে, 20 বলে দেওয়া আছে, 20 সেমি, তাহলে 20 বসিয়ে দিলাম 1/2 ইন্টু এখানে 2x স্কোয়ার মানে এখানে 4, আচ্ছা এখানে D1টা হচ্ছে x, আচ্ছা তাহলে এখানে আমি x স্কোয়ার দিলাম, প্লাস এখানে 2x স্কোয়ার মানে এটা আমি 2x তার হোল স্কোয়ার, তাহলে এখানে আসবে হচ্ছে 4x স্কোয়ার। তাহলে এখান থেকে কি আসছে, এটা 40 চলে আসলো। তারপরে উভয় সাইডে যদি স্কোয়ার করে দাও তাহলে 40-এর স্কোয়ার, আর এখানে আসছে 5x স্কোয়ার, তাহলে 40 ইন্টু 40 আর 5 ইন্টু এক্স স্কোয়ার, তাহলে 5 দিয়ে কাটলে এটা 8 আসলো। তাহলে এখান থেকে আমরা কি পেতে পারি, তাহলে 4 4 32, তাহলে এক্স ইকুয়ালস টু এখানে পাচ্ছি এক্স স্কোয়ার ইকুয়ালস টু 320 পেয়ে গেলাম, ঠিক আছে। তো আমরা এইভাবে রেখে দিচ্ছি, ঠিক আছে, এটার স্কোয়ার মানে রুট আর করছি না। এখানে কি বলেছে দেখো, রম্বসটির ক্ষেত্রফল চেয়েছে। তো রম্বসটির ক্ষেত্রফল, রম্বসের ক্ষেত্রফল আমরা কি জানি, 1/2 x1 এই D1 ইন্টু D2 মানে কি, আমি একটু এখানে এইভাবে লিখছি 1/2 D1 আছে কত x আর D2 কত 2x, তাহলে 1/2 তারপরে 2 ইন্টু এটা এক্স স্কোয়ার লিখতে পারি, তাহলে 1/2 ইন্টু 2 কেটে গেল, আর এক্স স্কোয়ারের মান কত 320, তাহলে এখান থেকে 320 বর্গ সেমি হলো রম্বসটির ক্ষেত্রফল। নেক্সট 16 দাগের কোশ্চেনে বলছে 6, 7, x, 8, y আর 14 সংখ্যাগুলির গড় 9 হলে নিচের কোনটি সঠিক। তো আমি গড় করি, এখানে কটা সংখ্যা আছে, 1, 2, 3, 4, 5, 6, 6টা সংখ্যা। তাহলে আমি গড় করতে গেলে ফার্স্ট এটা যোগ করো, 6, 7 x প্লাস 8 প্লাস y প্লাস 14 বাই 6 করে দিলাম ইকুয়ালস টু 9। তাহলে এখান থেকে আমাদের আসছে কত, এটা যোগ করলে এখান থেকে আসবে 12, 13, 13 আর 8, 13 আর 8 মানে হচ্ছে 21, 21 আর 14 করলে কত আসবে 35, 35 প্লাস এক্স প্লাস ওয়াই, আর 6টা যদি এদিকে গুণ করে দাও তাহলে 6 নং 54, তাহলে এক্স প্লাস ওয়াই আসছে কত 54 মাইনাস 35, মানে এখানে 9 হাতে 1 চলে আসলো, তাহলে এখানে 19 আসবে। তাহলে এক্স প্লাস ওয়াই কত, এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 19, ঠিক আছে। তাহলে এখানে বি দাগের অপশন সঠিক। নেক্সট 17 দাগের কোশ্চেনে বলছে এ একটি কাজ 10 দিনে এবং বি একটি কাজ 20 দিনে করতে পারে, তারা 5 দিনে একত্রে কাজ করার পর কাজটি কত অংশ বাকি থাকবে। তাহলে দেখো এখানে এ হচ্ছে 10 দিনে কাজ করতে পারে, বি 20 দিনে কাজটা কমপ্লিট করতে পারে, তাহলে লসাগু কত আসবে এদের লসাগু আসবে হচ্ছে কত 100 আসলো। তাহলে এখান থেকে আমাদের আসছে এটা 10, আর এটা আসবে এখান থেকে কত 5, তাই তো। তাহলে এখান থেকে আমাদের এটা না করে এটা 20 করলেই হতো, সব থেকে ভালো হতো 20। তাহলে 20 করলে এখান থেকে আসবে আমাদের 2 আসলো এটা, আর এটা 1, ঠিক আছে। তাহলে এবারে আমরা কি করতে পারি, 5 দিন তারা একত্রে কাজ করেছে, তাহলে একত্রে কাজ করলে এদের এফিসিয়েন্সিটা যোগ হবে, এফিসিয়েন্সি কত 3, একত্রে কাজ করলে এ প্লাস বি এর এফিসিয়েন্সি, তাহলে 3 ইন্টু 5 মানে 15 অংশ কাজ অলরেডি হয়ে গিয়েছে, তাহলে বাকি আছে কত 5 অংশ কাজ বাকি আছে, ঠিক আছে। 5 অংশ কাজ, 3 ইন্টু 5 কেন করলাম, এখানে হচ্ছে এটা এফিসিয়েন্সির সঙ্গে 5 গুণ করলাম,
5 দিন কাজ করেছে বলে একত্রে, তাহলে 15 অংশ কাজ অলরেডি হয়ে গিয়েছে। তাহলে বাকি আছে কত? বাকি হচ্ছে 5 অংশ কাজ। তাহলে 5/20, মানে টোটাল কাজ হচ্ছে 20 আর বাকি হচ্ছে 15, এই 5। তাহলে 5/20 করলে এখানে আসছে হচ্ছে 1/4 অংশ কাজ বাকি আছে। তাহলে এ দাগের অপশন সঠিক। নেক্সট 22 দাগের কোশ্চেনে বলছে 8 মিটার ইন্টু 6 মিটার ইন্টু 4 মিটার, মানে এটা হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। তো মাপের ঘরের 4 দেওয়ালের 40 সেমি বেধের, মানে বেধ বলতে এখানে প্রস্থ, 40 সেমি বেধের কাগজ দিয়ে ঢাকতে প্রতি মিটারে 10 টাকা হিসাবে কত টাকা খরচ হবে? তো একটা ঘর আছে, তো দৈর্ঘ্য হচ্ছে 8 মিটার, প্রস্থ হচ্ছে 6 মিটার আর উচ্চতা হচ্ছে 4 মিটার। তো এই ঘরের 4টে দেওয়াল, মানে ওপর আর নিচ বাদ দিয়ে 4টে দেওয়ালে ওই যদি একটা কাগজ আমরা যদি বাজার থেকে কিনে আনি, তখন কিন্তু একটা পুরো রোল হিসাবে কিনে আনতে হয়, ঠিক আছে? তো তখন আমাদের প্রতি মিটারে বলেছে 10 টাকা করে খরচ হচ্ছে। আর ওই কাগজের যে প্রস্থ সেটা হচ্ছে 40 সেমি বলে দেওয়া আছে। তাহলে দৈর্ঘ্য আমরা কত দৈর্ঘ্য আনতে হবে, যার জন্য আমাদের 4টে দেওয়াল কভার হয়ে যায়। তো তার জন্য আমাদের কি করতে হবে? কাগজের দৈর্ঘ্যটা বের করতে হবে। কাগজের দৈর্ঘ্য হচ্ছে দৈর্ঘ্য ইকুয়ালস টু, এখানে এইভাবে লিখছি, কাগজের দৈর্ঘ্য ইকুয়ালস টু এখানে হচ্ছে 4 দেওয়ালের ক্ষেত্রফল, ঠিক আছে? 4 দেওয়ালের ক্ষেত্রফল বাই কাগজের প্রস্থ, ঠিক আছে? এবারে আমাদের এখানে দেখো 4 দেওয়ালের ক্ষেত্রফল মানে হচ্ছে দুটো দেওয়াল, তো দুটো দেওয়াল কিন্তু সেম হবে, দুটো দুটো করে দেওয়াল একই ক্ষেত্রফল হবে। তাহলে 2 ইন্টু একবার দৈর্ঘ্য ইন্টু উচ্চতা, 2 দিলাম কেন? কারণ দুটো দেওয়াল বলে, তাই দৈর্ঘ্য ইন্টু উচ্চতা, প্লাস 2 ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, বাই এখানে কাগজের প্রস্থ কত বলে দেবো আছে? 40 সেমি। তাহলে এটাকে মিটারে কনভার্ট করতে গেলে 40/100 দিয়ে গুণ করতে হবে। তাহলে সেটাই করলাম। এবার এখান থেকে আমরা কি পাচ্ছি? দেখো ওপরেও 4 আছে, নিচেও কিন্তু 4/100 আছে, তাহলে আমি 4 দিয়ে এটাকে কেটে দিলাম, এটা আসলো। তাহলে এবারে আমরা লিখতে পারি, নিচে 1 লিখে দিলাম, এই 10টা উপরে নিয়ে গেলাম। তাহলে এখানে 20 ইন্টু 8 মানে 160, প্লাস এখানে 20 ইন্টু 6 মানে 120। তাহলে কি লেখা যাবে এখানে? এখানে আসছে হচ্ছে 280 মিটার। এটা হচ্ছে ওই কাগজ, এত দৈর্ঘ্যের কাগজ আমাদের প্রয়োজন। তাহলে বলেছে প্রতি মিটারে 10 টাকা করে খরচ হচ্ছে, তাহলে 280 ইন্টু 10 মানে 2800 টাকা কিন্তু খরচ হবে, ঠিক আছে? কারণ প্রতি মিটারে এই কাগজ কিনতে প্রতি মিটারে 10 টাকা করে খরচ হচ্ছে, তাহলে টোটাল হচ্ছে 280 মিটার কাগজ কিনতে হবে। তো প্রতি মিটারে যেহেতু 10 টাকা করে খরচ হচ্ছে, তাহলে 2800 টাকা খরচ হবে। তাহলে বি দাগের অপশন সঠিক। নেক্সট 24 দাগের কোশ্চেনে বলছে ত্রিভুজ এ বি সি। তো এই ত্রিভুজের এখানে বলে দেওয়া আছে এই ত্রিভুজের 3টে কোণ কি জানি আমরা? কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি আমরা জানি 180 ডিগ্রি, মানে যোগফল। তাহলে এখান থেকে এটা লিখতে পারি সাইন এ প্লাস বি বাই 2, এটার মান বের করতে হবে। তাহলে আমরা লিখতে পারি সাইন, এখানে এই এ প্লাস বি এর জায়গায় আমরা লিখতে পারি 180 মাইনাস সি বাই 2, এটা লেখা যেতে পারে। তাহলে এখান থেকে আসবে হচ্ছে সাইন, 2 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে 90 মাইনাস সি বাই 2 আসলো। তাহলে এটা যখন 90 মাইনাস সি বাই 2 আসে, তখন কিন্তু সাইন চেঞ্জ হয়ে এখানে আসবে কস, ঠিক আছে? কস সি বাই 2, ঠিক আছে? তাহলে এখানে উত্তর হচ্ছে ডি দাগের অপশন সঠিক। নেক্সট 29 দাগের কোশ্চেনে বলছে যদি NP3, মানে এটা পারমুটেশন দিয়েছে, NP3 ইকুয়ালস টু n-1 n-2 n-r, তাহলে এইটার মান বলে দেওয়া আছে 3NP3, এটা হচ্ছে 24 হয়, তবে n এর মান কত হবে? তো এখানে আমাদের কি করতে হবে? দেখো 29 দাগের আমাদের সূত্রটা আগে দেখে নিই। NPR যদি থাকে, তখন আমাদের সূত্রটা হয় n ফ্যাক্টরিয়াল বাই n-r তার ফ্যাক্টরিয়াল, ঠিক আছে? তাহলে এখান থেকে আমাদের NP3 বলে দিয়েছে, তাহলে এখানে আমরা এটাকে আমি লিখতে পারি n-1 n-2 আর n-3 তার ফ্যাক্টরিয়াল, আর নিচে কি আসবে? n-3 তার ফ্যাক্টরিয়াল আসবে, কারণ r বলতে এখানে 3, তাহলে এটা কেটে গেল, আমাদের এখানে আসবে হচ্ছে n ইন্টু n-1 আর n-2, এটা আসলো। এবারে দেখো, তাহলে আমাদের বলে দেওয়া আছে এইটার মান কিন্তু এখানে এই 24 বলে দেওয়া আছে, ঠিক আছে? তাহলে
এখানে আমরা কি বসাতে পারি 24 বসাতে পারি, ঠিক আছে। তাহলে 24টাকে এমনভাবে ভাঙো, এইটার মতো করে ভাঙো, n n-1 আর n-2। তো এখানে দেখো যদি আমি এটা লিখি 3 অষ্টা 24, আর 8কে যদি আবার ভাঙি তাহলে 4 আর 2, তাহলে দেখো এখানে 4 লিখতে পাচ্ছি ইন্টু 3 ইন্টু 2। তাহলে কিন্তু nটা যদি আমি এবারে 4 ধরি তাহলে n-1 এখানে আসবে হচ্ছে 3, আর n-2 কত আসবে, এখানে 2 আসবে, ঠিক আছে। তাহলে n এর মান এখানে কত হচ্ছে, তাহলে 4 হচ্ছে, তার মানে এটার সঙ্গে সমান হয়ে যাচ্ছে। দেখো তাহলে আমাদের এখানে n কিন্তু কত আসছে, 4। বি দাগের অপশন সঠিক। নেক্সট 30 দাগের কোশ্চেনে বলছে 2, 6, 18, 54 এই গুণোত্তর প্রগতিটির 8তম পদ কত। তো আমাদের সূত্র জানা আছে, tn ইকুয়ালস টু a মানে প্রথম পদ, আর হচ্ছে সাধারণ অনুপাত টু দি পাওয়ার n-1। তো এখানে সাধারণ অনুপাতটা ফার্স্টে বের করো, আর ইকুয়ালস টু কিভাবে বের করবে, 6/2 করলে এখানে আসলো 3, তাহলে সাধারণ অনুপাত কত, 3। তাহলে 2 এর সঙ্গে 3 গুণ করলে 6, 6 এর সঙ্গে 3 গুণ করলে 18, 18 এর সঙ্গে 3 গুণ করলে 54, এরকম করে যাচ্ছে। আর এ আমাদের বলে দেওয়া আছে কত, 2। তাহলে t8 কিভাবে আসবে, দেখো 2 ইন্টু এখানে 3 টু দি পাওয়ার 8-1, তাহলে এখানে 2 ইন্টু 3 টু দি পাওয়ার 7। তাহলে এখানে 3টা যদি এখান থেকে আলাদা করো তাহলে 6 ইন্টু 3 টু দি পাওয়ার 6, তাহলে 6 ইন্টু এখানে এখানে ধরো 9 টু দি পাওয়ার কিউব লিখতে পারো, অবশ্যই লেখা যায়। তাহলে 6 ইন্টু 9 এর কিউব মানে কত, 729, ঠিক আছে। 9 এর কিউব মানে 729। তাহলে মানে আমি কি করেছি এখানে, এইভাবে করেছি, 3 টু দি পাওয়ার 6, তো 3 এর স্কোয়ার আর তার আবার হোল কিউব, তাহলে 9 টু দি পাওয়ার কিউব সেটা লিখেছি এখানে, ঠিক আছে। তাহলে 729কে যদি 6 দিয়ে গুণ করো তাহলে কি আসছে, 6×7=42 মানে 4200, তারপরে হচ্ছে 6 × 12 মানে 120, আর 6×9=54। তাহলে এখানে আসছে 4, 5 আর 2 যোগ করলে 7, তারপরে 3 আর 4, তাহলে 4374। অ্যান্সার কোনটা হবে, এখানে এই যে বি দাগের অপশন সঠিক। নেক্সট 34 দাগের কোশ্চেনে বলছে ত্রিভুজ এ বি সি এর বি এবং সি মানে কোণ বি এবং সি এর অন্তর্দ্বিখণ্ডক দুটি ও বিন্দুতে মিলিত হয়, এ ইকুয়ালস টু 80 ডিগ্রি হলে বি ও সি এর মান নির্ণয় করো। তো এটা হচ্ছে এটা কিন্তু অন্তর্দ্বিখণ্ডক, মানে এই কোণ আর এই কোণ কিন্তু সেম, এখানেও আবার এই কোণ এবং এই কোণ একই সেম, ঠিক আছে। আমাদের বের করতে হবে এই কোণটা। এবারে এখান থেকে সূত্র একটা আছে, সেটা হচ্ছে এখানে কোণ বি ও সি এটা হচ্ছে 90 ডিগ্রি প্লাস এ কোণ বাই 2। তো এটা সূত্রটা খুব সহজে কিন্তু আমরা এই সূত্রের মাধ্যমে কিন্তু খুব সহজে আমরা অঙ্কটা করতে পারবো। 90 এখানে 80/40, এই 80/2, তো এখানে আসবে কত, 90 প্লাস 40 মানে 130 ডিগ্রি হচ্ছে এখানে অ্যান্সার হবে। যদি বাই চান্স এই সূত্রটা মনে না থাকে তখন কিভাবে বের করবে, দেখো এখানে কিন্তু সমদ্বিখণ্ডক বলেছে, মানে আমাদের একটা জিনিস জানা আছে, ত্রিভুজ, এই বড় ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজ এ প্লাস ত্রিভুজ বি প্লাস ত্রিভুজ সি কত, 180 ডিগ্রি। এবার এখান থেকে যদি আমি 2 দিয়ে ভাগ করে দিই তাহলে কি আসবে, দেখো এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কোণ বি প্লাস কোণ সি বাই 2 ইকুয়ালস টু, আমরা এখানে এটা 90 প্লাস কি পাচ্ছি, সরি মাইনাস এই এ কোণ যেটা আছে, এ কোণের অর্ধেক মাইনাস a/2, এটা চলে আসলো। এবারে আমাদের বের করতে হবে এই কোণটা, মানে বি ও সি কোণ, তাই তো। তাহলে বি ও সি কোণ, তো এটার ক্ষেত্রেও কি আসবে, বি ও সি কোণ প্লাস এই যে বি কোণের অর্ধেক মানে b/2 প্লাস সি কোণের অর্ধেক c/2, মানে এই ত্রিভুজটার ক্ষেত্রে, এই যে এই ত্রিভুজটার ক্ষেত্রে এটাও 180 ডিগ্রি হবে, এদের কোণের যোগফল, তাই 180 ডিগ্রি লিখে দিলাম। এবার এখানে দেখো যদি আমি এই যেটা পেলাম, কোণ বি প্লাস কোণ c/2 ইকুয়ালস টু 90 মাইনাস কোণ a/2, তো এটা আমি বসিয়ে দিলাম এখানে, তাহলে বি ও সি এখানে আসছে প্লাস এই মানটা বসিয়ে দিলাম, এই যে 90 প্লাস 90 এটা মাইনাস কোণ a/2 ইকুয়ালস টু 180 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, বি ও সি এখান থেকে আসছে, এই 90টা দিকে চলে গেলে 180 থেকে 90 বিয়োগ হয়ে গেলে 90 পড়ে থাকবে, প্লাস কোণ a/2,
তাহলে এই দেখো এই সূত্রটা কিন্তু চলে আসলো। তো মনে না থাকলে এইভাবে বের করে নিয়ে অঙ্কটা করতে হবে। নেক্সট 36 দাগের কোশ্চেনে বলছে একটি ক্যাম্পের 4000 জন লোকের 190 দিনের খাবার মজুদ ছিল। 30 দিন পরে 800 জন লোক চলে গেলেন। যারা বাকি রয়েছেন অবশিষ্ট খাদ্যের তাদের কতদিন চলবে? তাহলে দেখো এখানে 30 দিন কিন্তু অলরেডি তারা এই 4000 জন কিন্তু খেয়েছে, তারপরে তারা মানে 800 জন চলে গেল। তো তাহলে ধরো যদি 30 দিন পরে যদি 4000 জনই থাকতো তাহলে কতদিন চলতো? আর চলতো হচ্ছে 4000 ইন্টু এখানে 190 মাইনাস 30 মানে 160 দিন চলতো যদি 4000 জনই থাকতো। কিন্তু এখানে বলছে যে 30 দিন পরে কি হয়েছে, 800 জন চলে গিয়েছে। তাহলে কতজন থাকছে? 4000 থেকে যদি 800 বিয়োগ করা হয় তাহলে 3200 জন থাকছে। ঠিক আছে, 3200 জন থাকছে। তখন কতদিন চলবে? তাহলে এটাকে আমি এক্স ধরলাম। ঠিক আছে, তাহলে এক্স ইকুয়ালস টু আমরা লিখতে পারি 4000 ইন্টু 160 বাই 3200। তাহলে এটা দিয়ে দুটো শূন্য কেটে গেল। তো 4 দিয়ে কাটলে এখানে আসবে মানে ধরো 8 দিয়ে কাটো, 8 দিয়ে কাটলে এটা 5 আসলো, 5 8 40, 8 দিয়ে কাটলে এটা আসবে কত? 4। তো 4 দিয়ে যদি এটাকে কাটি তাহলে 40 আসলো। তাহলে 5 ইন্টু 40 মানে 200, 200 দিন চলবে। 200 দিন মানে 3200 লোকের আর কতদিন চলবে? 200 দিন চলবে। তাহলে সি দাগের অপশন সঠিক। নেক্সট 41 দাগের কোশ্চেনে বলছে একদল গরু ও মুরগি মোট পায়ের সংখ্যা মোট মাথার সংখ্যার দ্বিগুণের চেয়ে 14 বেশি। তো তাহলে কি আসবে দেখো, আমি ধরি গরু গরু হচ্ছে এক্স, আর মুরগি হচ্ছে কটা আছে? ওয়াই ধরলাম, এক্সটি গরু আর ওয়াইটি মুরগি। তো গরুর 4টে পা যেহেতু, তাহলে 4x প্লাস 2y মানে দুটো পা মুরগির, তো ইকুয়ালস টু এখানে লিখতে পারি টোটাল পায়ের সংখ্যা পেয়ে গেলাম গরু আর মুরগির মিলে। আর তাহলে এখানে বলেছে যে টোটাল যে মাথার সংখ্যা সমান আমি কি লিখতে পারি? মাথার সংখ্যা টোটাল কত আসবে? এক্স প্লাস ওয়াই, তো তার দ্বিগুণের চেয়ে 14 বেশি। ঠিক আছে, পায়ের সংখ্যা। তো এটা লিখলাম। এবারে এখান থেকে আমি লিখতে পারি যে তো এখানে দেখো, এখানে যদি আমি 2 কমন নিয়ে নিই তাহলে কি আসবে? আচ্ছা জাস্ট এইভাবে করো, 4x প্লাস 2y ইকুয়ালস টু 2x প্লাস 2y প্লাস 14। তাহলে এখানেও 2y আছে, এখানেও 2y আছে, এটা কেটে গেল। এখান থেকে যদি 2x এদিকে নিয়ে আসে তাহলে 2x আসলো, 4x মাইনাস 2x মানে 2x ইকুয়ালস টু 14। তাহলে x ইকুয়ালস টু 7 আসলো। ঠিক আছে, তাহলে গরুর সংখ্যা কত? 7টি। এবারে বলছে গরুর সংখ্যা তাহলে কত বলেছে, তাহলে এখানে আমরা পেয়ে গেছি। তাহলে এর আগের অপশন সঠিক। নেক্সট 42 কোশ্চেনে বলছে 6 জনের একটি দাবা প্রতিযোগিতায় প্রত্যেক খেলোয়াড়ের সঙ্গে কেবলমাত্র একবারই খেলতে পারে। এই প্রতিযোগিতায় কতগুলি খেলা হবে? তো এটা কম্বিনেশনের একটা অঙ্ক দিয়েছে। তো আমাদের এখানে সূত্র কি? এন সি আর, এটার ক্ষেত্রে আমরা জানি এখানে এন ফ্যাক্টরিয়াল বাই আর ফ্যাক্টরিয়াল ইন্টু এন মাইনাস আর তার ফ্যাক্টরিয়াল, এটা হচ্ছে কম্বিনেশনের সূত্র। তো একবারই খেলতে পারবে যেহেতু, তাহলে আমরা এভাবে লিখতে পারি টোটাল হচ্ছে 6 জন খেলোয়াড়, তার মধ্যে থেকে প্রত্যেককে মানে দুজন করে খেলা হচ্ছে। তাহলে 6c2, তাহলে এখান থেকে উপরে 6 ফ্যাক্টরিয়াল, নিচে আসবে হচ্ছে কত? 2 ফ্যাক্টরিয়াল ইন্টু 6 মাইনাস 2 মানে 4 ফ্যাক্টরিয়াল আসবে। ঠিক আছে, তাহলে উপর থেকে আমি যদি ভাঙি এটা, তো 6 ইন্টু এটা ইন্টু 5 ফ্যাক্টরিয়াল মানে এন ফ্যাক্টরিয়াল ক্ষেত্রে কি হয়? এন, তারপরে এন মাইনাস 1, এন মাইনাস 2, এরকম করতে করতে ডট ডট করতে করতে 1 অবধি যায়। ঠিক আছে, তাহলে আমি সেইভাবে লিখছি 6 5 4 3 2 1। ঠিক আছে, আবার এখান থেকে কোথায় করি? 2 আর 1, এখানে 4 2, তারপরে আচ্ছা এইটা এইভাবে না করে এইভাবে করলে সুবিধা হতো। এই দেখো, তাহলে এই অবধি 4 ফ্যাক্টরিয়াল অবধি লিখলাম, আর 2 ফ্যাক্টরিয়ালকে ভেঙে লিখলাম 2 ইন্টু 1 ইন্টু 4 ফ্যাক্টরিয়ালটাকে আমি এইভাবে রেখে দিলাম। তাহলে এই ফ্যাক্টরিয়াল আছে এখানে, আর এখানে এই একটা ফ্যাক্টরিয়াল আছে, তাহলে এটা কেটে দিলাম। তাহলে এখানে আসছে 2 দিয়ে এটাকে কাটলে কত? এটা আসলো 3 আসলো। তাহলে 3 ইন্টু 5 মানে 15। তাহলে কটা ম্যাচ খেলা যাবে? 15টা ম্যাচ খেলা যাবে। তাহলে বি দাগের অপশন সঠিক। নেক্সট 47 কি বলছে দেখো, এটা দুটো পয়েন্ট দেওয়া আছে,
-5, -8 আর -9, 4 বিন্দু দুটি সংযোগ সরল রেখাংশের মধ্যবিন্দু কত? তো এখান থেকে আমরা যদি এটা বের করি, তো মধ্যবিন্দু ধরো এই পয়েন্ট, এই দুটো পয়েন্ট, এখানে -5, -8 আর এটা হচ্ছে -9, 4। তো এর মধ্যবিন্দু বের করতে গেলে আমাদের কি করতে হবে, এইটা মানে x1 + x2/2, y1 + y2/2 এটা আসবে। তাহলে এখান থেকে আসছে -5 -9/2 আর এখান থেকে -8 + 4/2। তো তাহলে আসবে হচ্ছে, এটা যোগ করলে এখানে 14, -14/2 আর এখানে আসবে হচ্ছে -4 আসলো /2। তাহলে এখানে -7, -2। তাহলে উত্তরটা আসবে এখানে এ দাগ, -7, -2। নেক্সট 48 এর কোশ্চেনে বলছে এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজের এ বি ব্যাস এবং এ সি এবং বিডি কর্ণ দুটি পরস্পরকে ই বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমাদের বলে দেওয়া আছে ডি বি সি 35 ডিগ্রি বলে দেওয়া আছে, আর এ এ ই ডি এই কোণটা আমাদের বের করতে হবে। তো তাহলে দেখো এখান থেকে এ বি যেহেতু ব্যাস বলে দেওয়া আছে, তাহলে কিন্তু আমরা বলতে পারি এ ডি বি আর এ সি বি এরা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, ঠিক আছে। তাহলে এটা অর্ধবৃত্তস্থ কোণ বলে 90 ডিগ্রি হবে। তাহলে এখানেও 90 ডিগ্রি, এটা আর এটাও 90 ডিগ্রি, ঠিক আছে। এবারে এখানে দেখো ত্রিভুজ এ ডি ই আর ত্রিভুজ ই সি বি এরা কিন্তু সাদৃশ্যকোণী ত্রিভুজ, সাদৃশ্যকোণী ত্রিভুজ, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, তাহলে এটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, তাহলে এটা 35 ডিগ্রি হলে এই কোণটা 35 ডিগ্রি হবে। তাহলে এ ডি এ ই কোণ ইকুয়ালস টু এখানে ই বি সি কোণ মানে হচ্ছে 35 ডিগ্রি। এবার আমরা ত্রিভুজ এ ডি ই এখান থেকে আমি যদি লিখি, এর তিনটে কোণ কি, ডি এ ই, তারপরে প্লাস এখানে এ ডিই আর আমাদের বের করতে হবে হচ্ছে কি এ ই ডি, এই সব মিলে 180 ডিগ্রি হবে, কারণ তিনটে কোণের যোগফল আমরা কি জানি 180 ডিগ্রি, ঠিক আছে। এবার এখান থেকে আমাদের দেখো এটা 35 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, মানে ডি কোণ 90 ডিগ্রি যেহেতু, প্লাস এটা আসবে হচ্ছে এখান থেকে এ ই ডি, এটা ইকুয়ালস টু 180 ডিগ্রি। তাহলে আমি এখান থেকে জাস্ট ক্যালকুলেশন করে বসিয়ে দেবো এ ই ডি 180 ডিগ্রি মাইনাস এখানে এটা যোগ করো, এটা যোগ করলে হচ্ছে 125 ডিগ্রি আসছে। তো -125 ডিগ্রি করলে এখান থেকে বিয়োগ করলে কত হবে দেখো, 5 আর মানে 55 ডিগ্রি উত্তর আসবে। তাহলে সি দাগের অপশন সঠিক। নেক্সট 53 কোশ্চেনে বলছে একটি ত্রিভুজের তিনটি কোণের পরিমাপের অনুপাত 1:1:2 হলে ত্রিভুজটি কি ত্রিভুজ হবে? তো ধরো আমি এক্স আর একটা মানে এখানে এক্স দিয়ে গুণ করে দিলাম অনুপাতে, তাহলে একটা কোণ এক্স আর একটা কোণও এক্স এবং আর একটা 2x, মানে তিনটে কোণ এবার আসলো। তো আমরা জানি ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত হয়, 180 ডিগ্রি হয়। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 4x = 180 ডিগ্রি, মানে x = 45 ডিগ্রি। তাহলে একটা মানে দুটো কোণ হচ্ছে 45 ডিগ্রি, মানে 45, 45 আর 90 ডিগ্রি। তাহলে আমরা কি পাচ্ছি, এটা ত্রিভুজটা আসবে হচ্ছে সমকোণী হচ্ছে, আবার সমদ্বিবাহু হবে, ঠিক আছে। তাহলে ডি দাগের অপশন এখানে সঠিক। নেক্সট 55 কোশ্চেনে বলছে এ বি সি একটি কাজ যথাক্রমে 6 দিন, 10 দিন এবং 15 দিনে করতে পারে। তারা একসঙ্গে কাজটি করে মোট 300 টাকা পেল। তাদের 2 দিনে মোট পারিশ্রমিক কত টাকা? তো দেখো এখানে এ হচ্ছে 6 দিনে কাজটা কমপ্লিট করে দিতে পারে একা, বি 10 দিনে এবং সি 15 দিনে। তাহলে এদের লসাগু কত আসবে, 30 আসবে। তাহলে এখানে 5 এফিসিয়েন্সি, মানে এর এফিসিয়েন্সি 5, বি এর এফিসিয়েন্সি কত 3 আর সি এর এফিসিয়েন্সি আসবে 2। তাহলে তারা একসঙ্গে কাজ করলে তাহলে তাদের এফিসিয়েন্সি, টোটাল এফিসিয়েন্সি কত, 10। এটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি এর টোটাল এফিসিয়েন্সি, দক্ষতা। তো তাহলে তাদের সময় লাগছে কত, তাহলে সময় লাগছে হচ্ছে টোটাল কাজ 30 অংশ, তো তার থেকে মানে তাদের এফিসিয়েন্সি হচ্ছে 10 মোট এফিসিয়েন্সি। তাহলে এখানে 3 দিনে তারা কাজটা কমপ্লিট করে দিচ্ছে। তাহলে 3 দিনের জন্য তারা পাচ্ছে কত, 300 টাকা, ঠিক আছে।
তাহলে 2 দিনের জন্য কত টাকা পাবে? তাহলে 300/3 ইন্টু 2, তাহলে এখান থেকে আসছে 200 টাকা। 2 দিনে তাহলে তারা 200 টাকা পাবে। তাহলে বি দাগের অপশন এখানে সঠিক। নেক্সট 60 দাগের কোশ্চেনে বলছে 5 অঙ্কের সংখ্যা আর 5, 3, 5 এ বি যদি 3, 7 এবং 11 দ্বারা বিভাজ্য হয় তবে এটার মান কত হবে? তো আমরা এখানে 5 অঙ্কের সব থেকে মানে এই যে সংখ্যাটা দেওয়া আছে সর্বোচ্চ সংখ্যা কত ধরতে পারি? ধরি সর্বোচ্চ সংখ্যা এখানে আসবে এখানে আসছে কত? 5, 3, 5 আর এ বি এর জায়গায় আমি 9, 9 ধরে নিলাম। ঠিক আছে, ধরে নিলাম। তাহলে এক্ষেত্রে দেখো 3, 7 আর 11 এদের লসাগু কত আসবে? এদের গুণ করতে হবে, তো ভাগ যাবে না। তাহলে 21 × 11 মানে 1, 3, 2। তাহলে এদের লসাগু কত আসলো? লসাগু আসছে হচ্ছে 231। ঠিক আছে, এবার আমি এই যে সংখ্যাটা ধরেছি, তো এটাকে যদি আমি 231 দিয়ে ভাগ করে দিই তাহলে কি আসবে দেখো? 5, 3, 5, 9, 9। তো এটাকে আমি 231 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে ফার্স্ট এখানে যাবে 2 দিয়ে যাবে, তাহলে 400 এখানে 62। ঠিক আছে, তাহলে হ্যাঁ 62 আসলো। তাহলে এখানে 3, এটা এখানে কত আসবে? 4 আর 3 করলে এটা 7, হাতে 1। তারপরে এখানে 9 আসলো, এবার 3 দিয়ে যাবে, তাহলে 693 আসলো। এখান থেকে 6, এটা আসবে 4, আর এবার 9 নেমে গেল নিচে। তো এবারে 2 দিয়ে যদি করি, তো হ্যাঁ 2 দিয়ে যাচ্ছে, তাহলে 462 আর 7 যোগ। তার মানে আমরা এই সংখ্যাটাকে এইভাবে লিখতে পারি 353599, এটাকে লিখতে পারি 231 × 232 + 7, এইভাবে লেখা যেতে পারে। ঠিক আছে, তো তাহলে সংখ্যাটা ভাগ যাবে। তাহলে পুরো সংখ্যা দিয়ে যদি এই সংখ্যাটাকে ভাগ যাবাতে হয়, মানে এই 3টে সংখ্যা দিয়ে, তাহলে কি করতে হবে? 53599 একে যদি আমি 7 দিয়ে বিয়োগ করে দিই তাহলে কি আসছে? 53592। এই সংখ্যাটা কিন্তু পুরোপুরি 3, 7 এবং 11 সব কটা দিয়ে ভাগ যাবে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে 9 আর 2 পেয়ে গেলাম, মানে এ হচ্ছে 9 আর বি হচ্ছে 2। তাহলে এবার এখান থেকে আমি যদি মানটা বসিয়ে দিই 9 এর কিউব, সরি 9 এর কিউব না, 9 এর স্কোয়ার। ঠিক আছে, তাহলে পুরোটা লিখি আগে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি। তাহলে 9 এর স্কোয়ার মাইনাস 2 এর স্কোয়ার প্লাস 9 × 2 মানে 18। তাহলে এখানে 81 মাইনাস 4 মাইনাস 18, সরি প্লাস 18। তাহলে এটার থেকে যদি এটা বিয়োগ করে দাও তাহলে 81 প্লাস 14, তার মানে 95 অ্যান্সার হবে। বি দাগের অপশন সঠিক। নেক্সট 65 দাগের কোশ্চেনে বলছে 40 মিটার কাপড়ের শতকরা কত অংশ বাদ দিলে 7 মিটার কাপড় পাওয়া যাবে? তো দেখো 40 মিটার থেকে যদি 7 মিটার বিয়োগ করে দিই তাহলে এখানে 33 মিটার। তো 33 মিটার কাপড় বাদ দিতে হবে কত থেকে? 40-এর থেকে, ইন্টু 100 যদি করি, মানে পার্সেন্টেজ বের করতে বলেছে, শতকরা বের করতে বলেছে। তাহলে এখানে আমি 0, 0 কেটে দিলাম, 2 দিয়ে কাটলে এখানে 2, এটা 5 আসলো। তাহলে 150 + 15/2, তাহলে এখানে 165/2 মানে 82.5 মিটার। তাহলে সি দাগের অপশন এখানে সঠিক। নেক্সট 70 কোশ্চেনে বলছে 6টি ক্রমান্বয়ে পরপর অযুগ্ম সংখ্যার গড় 64, বৃহত্তম সংখ্যাটি হলো কত? তো যদি প্রথম অযুগ্ম সংখ্যা যদি x ধরি, তারপরের সংখ্যাটা কি আসবে? x + 2, তারপরে x + 4, x + এখানে 6, তারপরে x + 8 আর x + 10। এখানে 6টা বলেছে ওই জন্য 6টা লিখলাম। এবার আমি যদি যোগ করে নিই তাহলে কি আসবে? 6x আসবে প্লাস 2 আর 4 6, আর 6 যোগ করলে 12, আর 8 20, আর 10 30, তাহলে 30 আসলো বাই 6 ইকুয়ালস টু বলে দেওয়া আছে কত? 64। তাহলে 6 দিয়ে কেটে দিলে এখানে x 6 কমন নিয়ে নিলাম, তাহলে x + 5/6 ইকুয়ালস টু 64। তাহলে 6 6 কেটে গেল, তাহলে x ইকুয়ালস টু আসছে 64 - 5, তাহলে এখানে 59 হবে। তাহলে 59। এবারে বলেছে মানে ছোট সংখ্যাটা, সব থেকে ছোট সংখ্যাটা 59 আসলো। এবারে বলেছে সব থেকে বৃহত্তম সংখ্যা, তাহলে এর সঙ্গে যদি 10 যোগ করি, মানে সব থেকে বৃহত্তম সংখ্যা এইটা, তো x মানে হচ্ছে 59 + 10, তার মানে 69 আসবে। তাহলে ডি দাগের অপশন সঠিক। নেক্সট 72 দাগের কোশ্চেনে বলছে পিতার বয়স জ্যেষ্ঠ পুত্রের বয়সের 2 গুণ, 10 বছর পর পিতার বয়স কনিষ্ঠ পুত্রের বয়সের 3 গুণ হবে। পুত্রদ্বয়ের বয়সের পার্থক্য 15 বছর হলে পিতার বয়স নির্ণয় করো।
তো দেখো এখানে পিতাকে আমি ফাদার হিসেবে দিচ্ছি, আর এখানে মানে এফ হিসেবে দিচ্ছি, আর এল্ডেস্ট সন মানে জ্যেষ্ঠ পুত্র হচ্ছে ইএস দিলাম, আর ইয়ংগেস্ট সন ওয়াইএস। ঠিক আছে, তাহলে এখানে বলেছে যে পিতার বয়স জ্যেষ্ঠ পুত্রের বয়সের দ্বিগুণ, তাহলে জ্যেষ্ঠ পুত্র যদি 1 হয় পিতার বয়স 2 হবে। তারপরে বলেছে 10 বছর পরে, এটা হচ্ছে প্রেজেন্ট, ঠিক আছে, 10 বছর পরে 10 ইয়ার আফটার। এখানে বলেছে যে 10 বছর পর পিতার বয়স কনিষ্ঠ পুত্রের বয়সের 3 গুণ। তো কনিষ্ঠ পুত্র যদি 1 হয় তখন 10 বছর পরে পিতার বয়স কত হচ্ছে? কনিষ্ঠ পুত্রের 3 গুণ। ঠিক আছে, তাহলে আমি এটাকে এই যে অনুপাত, প্রথম অনুপাতটাকে আমি 2x আর x দিলাম, আর পরেরটাকে 3y আর 1y দিলাম। এবারে বলেছে তাহলে 10 বছর পরে যেহেতু এইটা, তাহলে আমি কি লিখতে পারি? 2x তার সঙ্গে যদি 10 যোগ করে দিই সমান আমি 3y লিখতে পারি, কারণ পিতার বয়স তখন চলে আসবে সমান। ঠিক আছে, আবার এখান থেকেও আমি পেতে পারি যে এল্ডেস্ট পুত্র যদি 10 বছর পরে আসে তখন কি আসবে? x প্লাস 10 আসবে। তাহলে x প্লাস 10 তার সঙ্গে যদি y আমি বিয়োগ করে দিই, এখানে বলে দেওয়া আছে এল্ডেস্ট সনের থেকে ইয়ংগেস্ট সন এর মধ্যে বয়সের পার্থক্য 15 বছর, তাহলে 15 লিখে দিলাম। এবার এখান থেকে আসছে 2x মাইনাস 3y ইকুয়ালস টু মাইনাস 10, আর x মাইনাস y ইকুয়ালস টু এখানে 5 আসলো। এবার আমি 3 দিয়ে গুণ করে দিলাম, কারণ আমাদের এক্সটা বের করতে হবে, প্রেজেন্টটা বের করতে হবে। তাহলে 3 দিয়ে গুণ করলে 3x আসলো, তারপরে মাইনাস এটার সঙ্গে 3 দিয়ে গুণ করলাম 3y ইকুয়ালস টু 3 5 15। এবার সাইন চেঞ্জ হবে, তাহলে এখানে মাইনাস আসলো, এটা প্লাস, এটা মাইনাস, তাহলে এটা কেটে গেল। এখান থেকে আসছে মাইনাস এক্স ইকুয়ালস টু এখানে আসছে মাইনাস 25, তাহলে এক্স ইকুয়ালস টু কত আসলো? 25। তাহলে এক্স ইকুয়ালস টু 25 আসলে তাহলে আমাদের এখানে ফাদার বয়সে কত আসবে? এখানে আসবে 2 × 25 মানে 50 বছর। তাহলে এখানে এ দাগের অপশন সঠিক। নেক্সট 77 দাগের কোশ্চেনে বলছে 60 মিটার উঁচু বাড়ির ছাদ থেকে রাস্তার ওপরে একটি ফুলের টপকে 60 ডিগ্রি অবনতি কোণে দেখা যায়, টপটি বাড়ি থেকে কত দূরে অবস্থিত ছিল? তো দেখো এখানে যদি আমি এটা ভূমি, তো এই বাড়ি আছে, তো রাস্তার উপরে একটা টপ আছে, ছাদের উপর থেকে এই টপটাকে কত ডিগ্রি অবনতি কোণে দেখা যায়? এটা হচ্ছে 60 ডিগ্রি অবনতি কোণে দেখা যায় এই টপটাকে, এই যে টপ। ঠিক আছে, তো এটা 60 ডিগ্রি অবনতি কোণে দেখা যাচ্ছে। তার মানে এখানে 60 ডিগ্রি হওয়া মানে কি? আমরা বলতে পারি এটাও 60 ডিগ্রি। ঠিক আছে, এটা 60 ডিগ্রি হলে এটাও 60 ডিগ্রি হবে। তাহলে আর এটা হচ্ছে 90 ডিগ্রি, তো আমরা জানি। আর তাহলে ত্রিভুজের যে 3টে বাহু তার যোগফল 180 ডিগ্রি হয়, তাহলে এটা আসবে 30 ডিগ্রি। ঠিক আছে, এবার 30 ডিগ্রির সামনে যে বাহুটা সেটাকে আমরা এ ধরি, 60 ডিগ্রি সামনের বাহুটাকে ধরি আমরা a√3, আর 90 ডিগ্রির সামনে যে বাহুটা সেটাকে আমরা ধরি 2a। এবারে বলেছে দেখো এখানে যে বাড়িটা, এই বাড়িটার দৈর্ঘ্য বলে দেওয়া আছে 60 মিটার, তো এটা সমান আমি লিখতে পারি a√3 সমান হচ্ছে 60 মিটার লিখতে পারি। তাহলে a ইকুয়ালস টু এই 60কে আমি ভেঙে লিখছি 20 × √3 × √3। এবার নিচে √3 চলে আসলে এই একটা √3 কেটে গেল, তাহলে a ইকুয়ালস টু 20 √3। ঠিক আছে, এবার আমাদের বলেছে যে এই ডিস্টেন্সটা মানে এই বাড়ির থেকে এই টপটার দূরত্ব কত, তো এই ডিস্টেন্সটা আমাদের কত বলেছে? এখানে a আছে, তাহলে a সমান আমরা পেলাম 20 √3, তাহলে ডি দাগের অপশন এখানে সঠিক। নেক্সট 81 দাগের কোশ্চেনে কি বলছে দেখো, তো এইটাকে আমাদের বের করতে বলেছে। তো এর জন্য দেখো জেড, আচ্ছা এটা এবার লিখলে হবে না, তো জেড আছে, তো এইটাকে যদি আমরা ভেঙে লিখি তাহলে কি লিখতে পারি? এক্স মাইনাস ওয়াই আর এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এটা আসলো প্লাস, আমরা এটাকে এইভাবে লিখতে পারি, দেখো এক্স, এটাকে যদি আমি ভেঙে লিখি ওয়াই টু দি পাওয়ার কিউব মাইনাস জেড কিউব, তো এটাকে লিখছি ওয়াই মাইনাস জেড আর ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার। ঠিক আছে, বাই নিচে আসলো হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার। ঠিক আছে, এইটা কেটে গেল, আর এখান থেকে এইটা কেটে গেল। আবার আরেকটা যেটা আছে সেটাকেও ওইভাবে লেখা যেতে পারে ওয়াই জেড মাইনাস এক্স, আর ভেঙে লিখলাম জেড স্কোয়ার প্লাস এক্স জেড প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে, আর নিচে তো এটা আছেই, তাহলে এটা কেটে যাবে। ঠিক আছে, এটা কেটে গেল, তাহলে আমাদের পড়ে থাকছে কি? পড়ে থাকছে হচ্ছে জেড এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স ওয়াই মাইনাস জেড প্লাস ওয়াই জেড মাইনাস এক্স। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো জেড এক্স
মাইনাস জেড ওয়াই প্লাস এক্স ওয়াই মাইনাস জেড এক্স প্লাস ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই। ঠিক আছে, তাহলে এখান থেকে কোনটা কোনটা কাটা যাচ্ছে দেখো, এইটা কেটে যাচ্ছে, তারপরে আবার এইটার সাথে এইটা কেটে গেল, আর এটার সঙ্গে এটা কেটে গেল, মানে অ্যান্সারটা আসবে 0। তাহলে ডি দাগের অপশন সঠিক। নেক্সট কোশ্চেনে বলছে নিচের রেখার চিত্রে কোনো কোম্পানির 6 বছরে এ এবং বি দুটি ধাতুর খরচ দেখানো হয়েছে, মানে এখানে দেখানো হয়েছে এ আর বি ধাতুর প্রতি বছরে খরচ এর পরিমাণটা দেখানো হয়েছে। এটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও। তো এখানে নিচের প্রশ্ন বলতে এখানে কত বছর এ ধাতুর খরচ প্রদত্ত বছরগুলিতে বি ধাতুর খরচ থেকে কম ছিল। তাহলে ফার্স্ট আমরা গড় বের করতে হবে, তারপরে কতগুলো বছরে এর যে খরচ সেটা গড় যে বি ধাতুর খরচ সেটা থেকে কম। তো ফার্স্ট বি ধাতুর খরচ। তো এখানে দেখো আমি কিন্তু লিখে রেখেছি বি ধাতু বলতে এই রেড কালারে যেটা আছে এটা হচ্ছে বি ধাতুর খরচ প্রতি বছরে। তাহলে এখানে এটা 25, তারপরে 20 আর এখানে 27.5, এখানেও 27.5, মানে যদি গুণ করে দিই 27.5 এর সঙ্গে 2, তাহলে এখানে 54 আর 1 55 আসবে, প্লাস 32.5 তা বাই 6টা ইয়ার ওই জন্যে। তাহলে যদি এটা যোগ করি তাহলে এখানে আসছে হচ্ছে 5 আর 5 মানে 0 আর 2 আছে, মানে 12 2 হাতে 1 আসলো, এখান থেকে 3 আর 1 4 আর 5 9 আর 6 করলে 15.5 চলে আসলো, বাই 6 যদি করি তাহলে এখানে আসছে 6 দুগুণ 12, 5 ছক 30 আর 4 ছক 24, তাই তো, মানে প্রায় এত প্রায়। তো এখান থেকে দেখো এবারে এ হচ্ছে এগুলো এই নীল কালারে যেগুলো লেখা আছে সেটা হচ্ছে প্রতি বছরে এ ধাতুর খরচ। তো দেখি এখান থেকে কোন বছরে কম হয়েছে সব থেকে, মানে কোন বছরে এইটার থেকে কম গড় ধাতুর থেকে, এই গড় যে খরচ বি এর তার থেকে। তো দেখো 2015 এখানে 20, তার মানে এটাও কম। তারপরে দেখো 2016 এটা 15, এ ধাতুর খরচ 15। তো এই যে 2016 কিন্তু কম হয়েছে। 2017 দেখো এখানে কত 25, সেটাও কম 25.4 থেকে, তাহলে এটা হলো। আর এবার বলেছে 2018 দেখো কত খরচ হয়েছে 30 খরচ, তাহলে এইটা আমাদের একমাত্র বেশি হচ্ছে এইটার থেকে। তারপরে আবার দেখো এতক্ষণ যেটা হলো তার মধ্যে সব থেকে বেশি, মানে সব থেকে বেশি হচ্ছে কত 2018। তারপরে 2019এও দেখো এখানে 22.5, মানে এটা থেকে কম, ঠিক আছে। তারপরে 17.5 এটা থেকে কম, তাহলে একমাত্র এই 2018টা বাদে আর যে বাকিগুলো বছর আছে 5টা বছর সেটা কিন্তু এই বি ধাতুর যে গড় খরচ তার থেকে কম। তাহলে ডি দাগের অপশন এখানে সঠিক হবে, 5 বছর। নেক্সট 87 দাগের কোশ্চেনে বলছে একটি সভায় উপস্থিত 19 জন সদস্য সবার শুরুতে এবং শেষে প্রত্যেকের সাথে করমর্দন করলেন, মোট করমর্দন সংখ্যা কত হবে? তো দেখো প্রত্যেকের সাথে দুবার করে করমর্দন করেছে। তো আমরা কি জানি একবার করমর্দনের সূত্র হচ্ছে n×n-1/2। এবার যেহেতু দুবার করে করমর্দন হয়েছে ওই জন্য 2 দিয়ে গুণ হবে, তাহলে আসছে n×n-1। তো এক্ষেত্রে দেখো এখানে 19 দেওয়া আছে, তাহলে 19×18 যদি গুণ করো 180, আর এটা আসছে হচ্ছে 90 আর 72, গুণ করলে 2, আর 16 আর 18 করলে 300, মানে 342 আসবে উত্তর। তাহলে এখানে 19 দেওয়া আছে অপশানের হিসেবে, কিন্তু 19টা এখানে সঠিক না, ঠিক আছে। তো যদি এখানে এটা 20 দেওয়া থাকতো 19-এর পরিবর্তে, তখন কিন্তু উত্তর চলে আসতো 20×19। তাহলে এখানে মানে যেহেতু বিয়োগ হয়ে যাচ্ছে 20 - 1 19 চলে আসলো, তাহলে এক্ষেত্রে 380, তখন কিন্তু এখানে সি দাগের অপশনটা সঠিক হবে, ঠিক আছে। তো 19 যদি থাকে তখন এখানে 342 বার করমর্দন হবে। নেক্সট 91 দাগের কোশ্চেনে বলছে বার্ষিক সুদের একটি নির্দিষ্ট হারে 6 বছরের জন্য সরল সুদ হলো মূলধনের 6 ভাগের 1 ভাগ। তার মানে বলছে কি যে 6 বছরে এটা প্রিন্সিপাল আর এটা ইন্টারেস্ট, এখানে বলে দিয়েছে ইন্টারেস্ট যদি 1 হয় তাহলে প্রিন্সিপাল কত হবে 6 ভাগ হবে, ঠিক আছে। তো এটাকে যদি আমি এইভাবে 2 দিয়ে গুণ করি তাহলে অনুপাত যেহেতু 2 দিয়ে গুণ করা যাবে, তাহলে 12:2 আসলো এখানে। এবারে বলেছে সরল সুদের একই হারে 3 বছরে কত অর্থরাশির পরিমাণ মোট 6,000 টাকা সমূল বৃদ্ধি দেবে। তার মানে কত অর্থরাশি, মানে এখানে প্রিন্সিপাল অ্যামাউন্টটা আমাদের বের করতে বলেছে। তো প্রিন্সিপাল অ্যামাউন্ট এবং 3 বছরের যে সুদ সেটা মিলে যেটা হচ্ছে সেটা 6,000 টাকা, ঠিক আছে। তো এখানে আমরা ফার্স্ট 3 বছরে অনুপাতটা বের করে নেবো প্রিন্সিপাল অ্যামাউন্ট আর ইন্টারেস্টে।
প্রিন্সিপাল অ্যামাউন্ট কখনো চেঞ্জ হবে না, তার মানে এখানে 12ই আসবে। 12 অনুপাত এইখানে আবার চেঞ্জ হবে, কারণ আগে 6 বছর ছিল, তোর অর্ধেক হয়ে গেছে, ওই জন্য এখানেও ইন্টারেস্টের ক্ষেত্রে কিন্তু অর্ধেক হবে, তাহলে 2/2, তাহলে এখান থেকে আসছে 12:1। তাহলে এবার সমূল বৃদ্ধি মানে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট, তো এটা মানে হচ্ছে 13 অনুপাত সমতুল্য বলে দেওয়া আছে 6,000 টাকা। তাহলে আমাদের বের করতে হবে 12 অনুপাত মানে প্রিন্সিপাল অ্যামাউন্ট সমতুল্য 6,000/13 ইন্টু 12। তো এটাকে আমি এইভাবে লিখছি 72/13 ইন্টু 1000, ঠিক আছে। এবারে এই 72কে যদি আমি কাটি, দেখো ভাগ করি 13 দিয়ে, তো 5 13 65 বাই এখানে 7 আসলো, আবার মানে পয়েন্ট দিলাম, তারপরে 0 আসলো নিচে, 5 13 65, আবার 5 আসলো, পয়েন্টের জন্য এখানে 0 আসলো, আর 3 13 39, তাহলে কত 11 আসছে, পয়েন্টের জন্য 0, 8 13 8 13 হচ্ছে 80, আর এখানে 24 মানে 104 আসছে। তার মানে আমাদের এখান থেকে আসছে 5.538 ইন্টু 1000, তার মানে হচ্ছে 5538, মানে কাছাকাছি আসছে কোথায়, এই যে ডি দাগের অপশনটা কাছাকাছি হচ্ছে, তাহলে ডি দাগের অপশন কিন্তু এখানে সঠিক হবে। নেক্সট 93 দাগের কোশ্চেনে বলছে আমাদের এইটার মান বের করতে হবে, x প্লাস 2y মাইনাস 3z তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কি জানি, এক্স স্কোয়ার আসবে প্লাস 4y স্কোয়ার প্লাস 9z স্কোয়ার আসলো, তারপরে আসবে 2 ইন্টু a ইন্টু b মানে x ইন্টু 2y, তার মানে 4xy আসলো, তারপরে মাইনাস আসবে এইটার সঙ্গে এবার এইটার গুণ, তাহলে এখানে তো 2 আসবেই, তাহলে 2 ইন্টু 3 মানে 6, আর এক্স জেড, যেহেতু এখানে -3z ছিল ওই জন্য আমরা কিন্তু এখানে মাইনাস দিতে হচ্ছে। তারপরে কি আসছে দেখো, আবার এটার সঙ্গে এইটার গুণ, তাহলে আর তার সঙ্গে তো 2 গুণ হবেই ওটা সূত্রে, তাহলে মাইনাস 2 2 4 ইন্টু 3 মানে 12yz। তাহলে কোনটা হবে এখানে দেখো, এখানে মানে সূত্রটা হচ্ছে আমি a প্লাস বি প্লাস সি এইটা দিয়ে লিখছি, তার স্কোয়ার মানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, এটা হচ্ছে সূত্র। তাহলে সেই হিসাবে আমরা এটা বের করলাম। তো কোনটা হচ্ছে এখানে দেখো, এক্স স্কোয়ার প্লাস 4y স্কোয়ার মাইনাস 9z স্কোয়ার, তারপরে এখানে 4xy, আর এইটা চলে আসে দেখো -12yz আর -6xz, তাহলে ডি দাগের অপশন এখানে সঠিক হবে। নেক্সট 95 দাগের কোশ্চেনে বলছে দুটি সমান্তরাল রেখাকে ছেদকারী একটি ছেদক রেখার একই পার্শ্বে দুটি বাহ্যিক কোণের অনুপাত 7:5 হলে এই দুটি বাহ্যিক কোণের মধ্যে বড় কোণটি ছোট কোণটির চেয়ে কত বেশি হবে। তো দেখো এখান থেকে আমাদের এই দুটো সমান্তরাল সরলরেখা, তো এর মাঝখানে যেটা ছেদক আছে এইটা, এই লাইনটা ছেদক, এবার বলেছে এর বহিস্থ একই পাশে বহিস্থ কোণ, তো দেখো এই কোণটা, এই কোণটা এটা ছোট কোণ, আর এইটা হচ্ছে বড় কোণ, আর এই দুটোই কিন্তু বহিস্থ কোণ, ঠিক আছে, এর ভেতরের কোণটা না। তো তাহলে বলছে, আর আমরা কি জানি এই দুটো কোণের সমষ্টি কিন্তু 180 ডিগ্রি হয়, তো তাই বলে দিয়েছে দেখো এখানে এই 180 ডিগ্রি সমান আমরা কি করতে পারি, 7 + 5 মানে 12 অনুপাত সমতুল্য, এখানে 7x এটা দিতে পারো, এটা হচ্ছে 5x, এটা 7x, ঠিক আছে। তো অনুপাত হিসাবে ধরছি, তাহলে এখানে 12x ও দিতে পারো, 12x সমান দিতে পারো এবারে। তো x = কি আসবে 180/12। তো ফার্স্ট আমি 6 দিয়ে কাটলাম, তো 6 দিয়ে কাটলে এটা 30 আসলো, তো তারপরে আবার 2 দিয়ে ভাগ করলে 15 আসবে, ঠিক আছে। তো 7 আর 5 এর মধ্যে এখানে গ্যাপ কত, 2 এর গ্যাপ, তাহলে 2 অনুপাত সমতুল্য কি আসবে, মানে 2 অনুপাত বলতে এখানে 7x আর 5x, তাহলে 2x = কি আসবে 2 × 15, x মানে 15 পেলাম আমরা, তাহলে 30 ডিগ্রি হচ্ছে বেশি ছোট কোণের থেকে বড় কোণ, তাহলে এ দাগের অপশন এখানে সঠিক। নেক্সট 97, এটা লাস্ট কোশ্চেন, এখানে বলছে এ এবং বি সমীকরণ এর এইটার বীজ হলো, মানে এ আর বি হচ্ছে এই সমীকরণে, এই দ্বিঘাত সমীকরণের বীজ, তাহলে a³ + b² + b² - 4 এর মান কত হবে আমাদের বের করতে হবে। তো এটাকে যদি আমি এইভাবে লিখি, x² + 5x + 4 = 0, তো এখান থেকে আসছে x² + 4x + x + 4 = 0, তাহলে এখান থেকে আসছে x কমন নিলে, তাহলে x + 4 + 1
কমন নিলাম, এক্স প্লাস 4 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আসছে এক্স প্লাস 4 আর এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0। তাহলে এক্স ইকুয়ালস টু -4 আর এক্স ইকুয়ালস টু -1। তাহলে তাহলে একটা এ আর একটা বি হবে। তাহলে এখানে বসিয়ে দাও। এখানে এ টু দি পাওয়ার কিউব মানে হচ্ছে -4 টু দি পাওয়ার কিউব প্লাস -1 টু দি পাওয়ার কিউব বাই -4 তার স্কোয়ার প্লাস -1 তার স্কোয়ার -4। তাহলে এখান থেকে আসছে নিচে আসলে হচ্ছে 16 প্লাস 1 -4 আর উপরে আসছে 4 4 16 4 64। তাহলে মাইনাস আসবে কারণ এখানে কিন্তু পাওয়ারে বিজোড় আছে, ঠিক আছে। তাহলে -64 তারপরে -1। তাহলে এখান থেকে আমি যদি এটা লিখি, এটা এখান থেকে আমি এই জায়গাতে লিখছি, তো এখানে আসছে -65 আসলো বাই এখানে আসবে হচ্ছে 12 প্লাস 1 13। তাহলে 13তে যদি কাটি এখানে আসছে -5। তাহলে এর আগের অপশন এখানে সঠিক হবে। তো আজকে এই অবধি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।